ব্রেকফাস্ট করে ছাদে গিয়ে বসতেই রোদেলার মা এসে হাতে একটা পার্সেল ধরিয়ে দিল। রোদেলা অবাক চোখে ওর আম্মুর দিকে তাকাতেই ব্যস্ত ভঙ্গিতে বলে উঠলেন রোদেলার মা, তোর নামে এসেছে, দেখ তো কি পাঠালো। কথাটা বলে আবারও ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে গেলেন রোদেলার আম্মু। আম্মুর যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই একটা দীর্ঘশ্বাস ফেলে পার্সেলটার দিকে তাকালো। আমার জন্য পার্সেল কে পাঠাবে? মনের মাঝে হাজারো প্রশ্ন নিয়ে চোখ দুটো কুঁচকে দূরের নীল আকাশটির দিকে তাকালো। পার্সেলটা খুলে মনের কৌতূহলটা মেটাতে ইচ্ছে করছে না মোটে। থাকুক না কিছু কৌতূহল, এই অচেনা প্রশ্নগুলো নিয়ে নাড়াচাড়া করতে বেশ লাগছে। ছাদের পাশের আম গাছটায় লাল নীল রঙের একটি পাখি এসে বসেছে। প্রায় আধা ঘন্টা হলো। কি অলস তার চালচলন। আচ্ছা, এই ঢাকা নামক কাকের দেশে এই রূপসী পাখিটা এলো কিভাবে? তারও কি আমার মতো অস্থিমজ্জায় অলসতার ভর করেছে? তারও কি একজন শুভ্র আছে, পাগলাটো টাইপ শুভ্র? অসম্ভব সুন্দর এই পাখিটার নামটা জানতে ইচ্ছে করছে খুব। মা নিশ্চয় জানে নামটা। কিন্তু রোদেলা মাকে ডেকে জিজ্ঞেসই করতে ইচ্ছে করছে না মোটেই। থাকুক না নামটা অজানা। সব সৌন্দর্যই কি নাম দিয়ে বিচার করা তো জরুরি? থাকুক না কিছু নামহীন সৌন্দর্য, নামহীন অনুভূতি। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর পার্সেলের বাদামি রঙের আবরণটা খুলে চোখ রাখলো ভেতরের জিনিসটাতে। ডায়েরি। অসম্ভব রকম কৌতূহল নিয়ে ঝটপট হাতে নিল ডায়েরিটা। ডায়েরির ওপরে আঠা দিয়ে লাগানো ক্যাম্পাস লাইব্রেরির টেবিলে মাথা রেখে ঘুমন্ত রোদেলার ছবি। তার নিচে ছোট ছোট গোটা গোটা অক্ষরে লেখা লাভ ফর সানশাইন। সানশাইন শব্দটা দেখে যে মানুষটার কথা প্রথমে মনে হলো সে হলো সাহেল। তাহলে কি সাহেল পাঠিয়েছে এই পার্সেল? এটাই কি সাহেলের বলা গিফট? অধীর আগ্রহ নিয়ে ডায়েরিটা খুলল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, সানশাইন নামটা শুধুই আমার জন্য। এই নামের অধিকার আর কাউকে দিও না প্লিজ। থাকুক কিছু আমার ঝুলিতে, খুব গোপনে। ভার্সিটির প্রথম দিনটিতে ক্যান্টিনের ঠিক আমার সামনের চেয়ারটাতে বসা মেয়েটির বাচ্চাদের মতো ঘন ঘন পলক ফেলে ভয় ভয় দৃষ্টিতে আমাদের দিকে তাকানো, হঠাৎ করে রেগে ওঠা, আর কি জেদ! বাচ্চা একটা মেয়ের এত উত্তাপ, এত সাহস! সেদিনই বুঝে গিয়েছিলাম আমার আর রক্ষে নেই, এবার তো মরণ নিশ্চিত। দ্বিতীয় দিনটিতে হলুদ জামা পরে গুটি গুটি পায়ে হাজারো অস্বস্তি নিয়ে দাঁড়ালো আমাদের সামনে। দ্বিধাভরা কণ্ঠে বলে উঠল, সরি ভাইয়া। বলো তো, এত সুন্দর করে সরি বললে কি রেগে থাকা যায়? তোমার বলা ওই সরি কথাটা বুকে গিয়ে লেগেছিল সেদিন। কি মিষ্টি সে স্বর! শুভ্ররও হয়তো সেম ফিলিংসটাই হয়েছিল, তাই তো বিনা বাক্যে ক্ষমা করে দিল তোমায়। যদিও এর পিছনে আরেকটা কারণও ছিল। সেদিন শুভ্র জানতো তুমি ওর ফুপ্পির মেয়ে, সাথে জানতাম আমিও। সেদিন সেই মুহূর্তে দুটো মন কেঁপেছিল একই সাথে। আমার মনে ছিল ভালোবাসা, আর শুভ্রর মনে ছিল ভালোবাসা আর পাগলামো, তোমাকে পাওয়ার পাগলামো। তুমি ওর সাথে নিজ থেকে কথা বলবে শুধুমাত্র এই কারণটার জন্য দিনের পর দিন নিকৃষ্ট ব্যবহার উপহার দিয়েছে তোমায়। তার উদ্দেশ্য একটাই, রেগে হোক, হেসে হোক বা প্রতিশোধ নেওয়ার আশায় তুমি ওর সাথে কথা বলো। প্রতিটি দিন তুমি ক্লাস থেকে বের হতেই দুটো মানুষের দৃষ্টি তোমার উপর পড়তো সবার আগে। সেদিন লাইব্রেরিতে শুভ্র নিজের বেস্ট অ্যাসাইনমেন্টটাই দিয়ে দিয়েছিল তোমায়। ভাগ্যিস আমিও গিয়েছিলাম খাতা হাতে। দেখেছিলাম তোমার সাথে ওর অন্তরঙ্গ মুহূর্ত। জানতে পেরেছিলাম তোমার প্রতি শুভ্রর ফিলিংস, আর থমকে গিয়েছিল হৃদয়। তারপরও হাল ছাড়িনি আমি। ভেবেছিলাম বলবো তোমায়, কিন্তু দিন দিন বাড়ছিল তোমার প্রতি শুভ্রর পাগলামো। তুমি চিন্তাও করতে পারো না কতটা পাগল সে তোমার জন্য। তোমার অগোচরেও যারা ভুলেও তোমার দিকে তাকিয়েছে তাদের অবস্থা কতটা বাজে করেছে তা শুধু আমি জানি। তুমি কি জানো, রাত 10টা থেকে 12টা পর্যন্ত তোমাদের বাসার জামরুল গাছটার পেছনে দাঁড়িয়ে থাকে শুভ্র। এক ঝাঁক মশার কামড় খায়, এর মধ্যে কফি হাতে তুমি ব্যালকনিতে আসো। এত দূর থেকে রাতের অন্ধকারে তোমার ছায়াটা দেখেই বাড়ি ফিরে সে। রাস্তায় দাঁড়িয়ে রিকশার জন্য তোমার বিরক্তি নিয়ে অপেক্ষাও একটা আগ্রহের বস্তু ওর। তাই তো কখনই আধা ঘন্টার আগে রিকশা পাও না তুমি। কারণটা বুঝেছ নিশ্চয়ই? আমার আর শুভ্রর পছন্দগুলো সেম।
ড্রেস কিনতে গেলে সেম ড্রেস ডাবল না হলে অর্ডার দিয়ে হলেও বানিয়ে নিতাম আমরা। কিন্তু ভাগ্য দেখো, লাইফের সবচেয়ে এক্সপেন্সিভ জিনিসটায় তো ডবল পেলাম না, তোমাকে পাওয়া হলো না। যদি লাইফের অর্ধেক হায়াত দিয়ে হলেও আল্লাহর কাছে আরও একটা তোমাকে অর্ডার করতে পারতাম, তবুও করে নিতাম সানশাইন। কিন্তু এমন তার হওয়ার নয়, তাই না? কখন সবচেয়ে বেশি কষ্ট হয় জানো? যখন মনে হয় তোমাকে নিয়ে নিজের কল্পনায়ও ভাবার অধিকার নেই আমার, তোমার সবটাতেই শুধু শুভ্রর অধিকার। তখন ক্ষতবিক্ষত হই আমি, মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হই। তবুও সরে দাঁড়িয়েছি, কারণ আমি জানি শুভ্র তোমাকে না পেলে পাগল হয়ে যাবে, কিন্তু আমি হব না। যতবার তুমি সামনে আসো নিজেকে বলি তাকাবো না, দেখবো না তোমায়, কিন্তু চোখটা শুনলে তো বেহায়া চোখ বারবার ঘুরে ফিরে সেই দিকেই যায়। এই চিন্তা করো না, আমি কিন্তু খারাপ নেই, বরং ভালো আছি। বাচ্চাদের মতো ভাবে কি জানো, কোনো এক পরী এসে আজ তার ম্যাজিক দিয়ে তোমাকে ভুলিয়ে দিবে। আসবে তো সানশাইন? নিশ্চয়ই আসবে, তাই না? 1 সপ্তাহ পর ফাইনাল এক্সাম শেষ হচ্ছে, পাড়ি জমাবো অনেক দূরের দেশে। ভাবলাম যাওয়ার আগে ফিলিংসগুলো জানিয়ে দিই তোমায়, আপাতত বুকের ভারটা তো হালকা হবে। শুভ্র পেয়েছিল স্কলারশিপ, কিছু না ভেবেই রিজেক্ট করলো। তোমাকে ছাড়া নাকি থাকতে পারবে না সে, বড্ড হারানোর ভয় ওর। তোমার পছন্দ করে দেওয়া শাড়িটা বড্ড সুন্দর ছিল, আমি দেশে ফিরলে আমার বউয়ের শাড়িটা তুমিই পছন্দ করে দিও, দিবে তো? আরেকটা কথা, প্লিজ দেখা হলে স্বাভাবিক থেকো, একদম আগের মতন, নয়তো লজ্জা পাবো বেশ। ডায়েরির এই পৃষ্ঠাটা পড়ে স্তব্ধ হয়ে বসে রইল রোদেলা। সাহিল, কিছু কিছু সত্য না শোনাটাই যে মঙ্গল, তা আজ বুঝতে পারছে রোদেলা। কেন জানলো শুধু, কেন খুললো পার্সেলটা? একটা দীর্ঘশ্বাস ফেলে ছাদের কোণে গিয়ে দাঁড়ালো। মনটা বলে উঠছে বারবার, পরীটা যেন আসে, খুব শীঘ্রই আসে। মার ডাকে ঘোর ভাঙল রোদেলার। তৈরি হওয়ার জন্য চেঁচাচ্ছে মা। আজ নাকি রুহিকে আনতে যাবে রোদেলার। আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে নেমে গেল রোদেলা। খাবার টেবিলে বসে আছে, সবাই খাবার নিয়ে ব্যস্ত, মামুদের কিছু গেস্টও আছে সাথে। পানিটা মুখে নিয়ে গিলতে যাবে ঠিক তখনই ধুমধুম করে নিচে নেমে এলেন শুভ্র। শুভ্রকে দেখেই গলায় পানি আটকে এলো রোদেলার। এলোমেলো চুল, সাদা টি শার্ট, লাল 3/4 প্যান্ট পরে ব্যস্ত ভঙ্গিতে চেয়ারে বসেই বলে উঠলেন শুভ্র। মা, তাড়াতাড়ি খেতে দাও, পড়া এখনো কমপ্লিট হয়নি আমার। আই হ্যাভ টু ফিনিশ মাই সিলেবাস। কথাটা বলে নিচু হয়ে খেতে শুরু করলেন শুভ্র। এদিক ওদিক একটুও তাকালেন না। ঢং। হঠাৎ করে শুভ্রর সেই দুঃসম্পর্কের মামি বলে উঠলেন, দুলাভাই, অভ্রার তো বিয়ে হয়ে গিয়েছে, এবার শুভ্রের বিয়েটাও তো দিতে হবে। আপনি একদম চিন্তা করবেন না দুলাভাই, আমি মেয়ে ঠিক করে নিয়েছি, খুবই লক্ষ্মী একটা মেয়ে। শুভ্র বাবা, ওর সাথে একটু দেখা করবি? এনি টাইম দেখা করতে রাজি সে। মহিলার কথা শুনে গলায় খাবার আটকে গেল রোদেলার। শুভ্র বিষম খেল, রোদেলার দিকে আর চোখে তাকালো। মামু কিছু বলতে যাবে, তার আগেই মহিলাটা আবারও বলে উঠলেন, দেখা না করলেও ফোনে আপাতত কথা বলে নি, লক্ষ্মী ছেলে। শুভ্র বিরক্ত মুখে বলল, আমি কেবল স্টাডি করছি মামি, সো আমার বিয়ে নিয়ে এত টেনশন করতে হবে না তোমার। আগে সেটেল হই, তারপর বউ আমার ঘরে আপনা আপনি চলে আসবে। আরে তোর আবার সেটেল কি রে? তোর তো সব সেটেলই আমি ফোন লাগিয়ে দিচ্ছি, খেতে খেতেই কথা বলে নে না। তোর অবশ্যই পছন্দ হবে মেয়েটা, তুই বলতে পাগল। মামির কথায় বিরক্তিতে চোখ মুখ কুচকে বলে উঠলেন শুভ্র, আমার পছন্দের সিস্টেমটা ওয়ান টাইমার, একবার ইউজ হলে আর কাজ করে না। আর তোমার ভাগ্য খারাপ, সেটা ইউজ হয়ে গেছে। এখন রানী এলিজাবেথকে এনে দিলেও কাজ হবে না। আর আমি কোনো পাগল ছাগলকে বিয়ে করব না, সো লিভ ইট। আরে কথা তো বল, আমার মান রাখতে আপাতত একটু কথা বল বাবা। কত বড় মুখ করে বললাম তোর সাথে কথা বলাবো, প্লিজ বাবা। শুভ্র এবার ভ্রুকুচকে তাকালেন, ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে উঠলেন, ওকে দাও, ইউ হ্যাভ জাস্ট 5 মিনিটস। শুভ্রর মামি খুশিতে গদগদ হয়ে ফোনটা ডায়াল করেই শুভ্রর হাতে ধরিয়ে দিলেন। রাগে শরীর জ্বলে যাচ্ছিল রোদেলার। শুভ্র খুব স্বাভাবিকভাবেই ফোনটা নিয়ে টেবিলে রেখে লাউডে দিলেন।
হয়তো শুভ্র রোদেলার মনের অভিপ্রায় বুঝতে পারছিলেন। কিছুক্ষণ পরই রিনরিনে কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, হ্যালো। হ্যালো, আমি আপনার শুভ্র। আমার মামি বললে আপনি আমার সাথে কথা বলতে চান। বলুন প্লিজ। ও মাই গড, আপনি কেমন আছেন? অ্যাকচুয়ালি আমি খুবই নার্ভাস ফিল করছি। মেয়েটির কথায় ভ্রু কুঁচকে তাকালো। ফাজিল মাইয়া, এত নার্ভাসনেস আসে কই থেকে তোর? কি বোঝাতে চাস তুই? শুভ্র রোদেলার দিকে তাকিয়ে মুচকি আসলেন। তারপর প্লেটের দিকে তাকিয়ে খাওয়ায় মনোযোগী হয়ে বলে উঠলেন, এত নার্ভাস হওয়ার কিছু নেই। কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমি বেসে। আপনি কি অলওয়েজ গম্ভীর মুখে থাকেন, হাসেন না? হাসি তো বউয়ের পাশে থাকলে অলওয়েজ হাসি হাসি মোড়েই থাকে। গভীরতার সিস্টেমটা তখন আর কাজ করে না। নেক্সট। বউ? বউ মানে? আপনি কি প্রাইমারিতে পড়েন? প্রাইমারি পড়া ছেলেমেয়েরাও তো বউ মানে বোঝে। আপনি বলছেন না? স্ট্রেঞ্জ। শুভ্রর কথায় সবাই মুখ চেপে হাসছেন, আর রোদেলা লজ্জায় লাল রং ধারণ করেছে। মেয়েটা আবারও বলে উঠল, ওকে লিভ ইট। আমরা কি কোথাও দেখা করতে পারি? না, পারি না। কেন? আপনার সাথে দেখা করার কোনো রিজন নেই, তাই দেখা করতে পারি না। তাহলে ফোনে কথা বলছেন কেন? মামির সম্মান বাঁচাতে। আপনি আসলে অনেক কিউট। আচ্ছা বলুন তো, এমন কে আছে যাকে রিকোয়েস্ট করলে আপনি আমার সাথে দেখা করবেন? আমি তাকে পা ধরে রিকোয়েস্ট করব, প্লিজ বলুন। এমন কেউ নেই। আপাতত আমি কারো রিকোয়েস্ট শুনছি না। একজন ওটা শুনবো, বাট সে রিকোয়েস্টটা করবে না, সো প্রশ্ন আসছে না। শুভ্র কথাটা বলার সাথে সাথেই সবাই রোদেলার দিকে তাকালো। রোদেলা মাথা নিচু করে খাবার খেতে শুরু করলো। কি অস্বস্তিকর পরিবেশ! এই মাইয়া মরে না কেন? অসভ্য! খুব দেখা করার শখ না তোকে? তো আমি কে সে একজন? মাই ওয়াইফ, অ্যান্ড ইউর টাইম ইজ ফিনিশ, বাই। কথাটা বলে ফোনটা ডিসকানেক্ট করে উঠে দাঁড়ালেন শুভ্র। মামানের দিকে তাকিয়ে বললেন, মা, আগামী 3 ঘন্টার মধ্যে আমার রুমে যেন কেউ না ঢোকে, আমি ঘুমাবো। মামুনি ভ্রুকুচকে রহস্যময়ী হাসি দিয়ে বললেন, কেউ ঢুকতে পারবে না। মামুনির কথায় হেসে উঠলেন শুভ্র। রোদেলার দিকে আর চোখে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে নিজের রুমে ঢুকে গেলেন। যেতে যেতে বলে উঠলেন, যার কথা বলছো সে এনি টাইম অ্যালাউড, মা। শুভ্রর মামি এখনও শখ খাওয়ার চোখে তাকিয়ে আছেন, সাথে অন্যান্য গেস্টরাও। ওয়াইফ শব্দটা নিতে বড্ড কষ্ট হচ্ছে তাদের। রোদেলা মাথা নিচু করে আর চোখে সবার দিকে তাকাচ্ছে। সবাই ঠোঁট চেপে হেসে চলেছে, এমনকি রোদেলার মামু। ছি, কি লজ্জা! দুপুরের খাবার পর শুভ্রর দরজায় উকিঝুঁকি দিচ্ছে, ভেতরে ঢুকবে কিনা বুঝতে পারছে না। শুভ্র নিশ্চয়ই ঘুমিয়ে গেছেন এতক্ষণে। ভেতরে গিয়ে রুমটা কি দেখে আসবে? আগে কখনো দেখা হয়নি রুমটা। তুমুল অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে ঠিক তখনই চায়ের ট্রে হাতে নিয়ে ছাদে যেতে যেতে মাধবী বলে উঠল, ছোট ভাই, আপনি ভেতরে যাইতে পারেন। ছোট ভাইজান আপনার কিছু কইতো না। আপনি ছাড়া কারো ঘরে ঢোকার পারমিশন নাই। রোদেলা ওর দিকে তাকিয়ে মিষ্টি এসেই দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল। এই মেয়ের সামনে দাঁড়িয়ে এসব কথা শোনাচ্ছে, ভেতরে ঢুকে যায় উত্তম বলে মনে হয়েছে রোদেলার। ভেতরে ঢুকেই অবাক হলো রোদেলা। কি সুন্দর গোছানো চারপাশ! ছেলেদের ঘর এত গোছানো থাকে বুঝি? ঘরের দেওয়ালটা পিঙ্ক অ্যান্ড ব্লু রঙে সাজানো। বিশাল জানালায় সাদা পর্দা টানায় রুমের মধ্যে একটা শীতল শীতল ভাব। ঘরের সোফা, আলমারি, বিছানার চাদর, কুশন, এমনকি বুক শেলফটাও সাদা রঙের। বেড সাইড টেবিলে রাখা সাদা ফুলদানিতে শুধু টকটকে লাল ফুল। ডান পাশের দেওয়ালে শুভ্রর বিভিন্ন বয়সের ছবি। তার মধ্য থেকে ব্লু শার্ট পরা ছবিটিতে চোখ আটকে গেল রোদেলার। ইস, মানুষ এত সুন্দর হয় কি করে? দাঁতগুলো কেমন ঝকঝকে। বিছানার উপরের দেওয়ালে চোখ যেতেই অবাক হলো রোদেলা। সেখানে টানানো রোদেলা সেই ঘুমন্ত ছবিটি। আরেকটু কাছে গিয়ে চোখ দুটো ছোট ছোট করে অসীম কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করে মুগ্ধ হলো রোদেলা। অসাধারণ একটা ছবি। সাহেল ছবির হাত যে অসাধারণ তা মানতেই হবে। ছবির নিচে ফ্রেমটাতে সোনালি রঙে গুটি গুটি অক্ষরে লেখা ঘুমন্ত পরি, ফ্রম সাহেল, লাভ।
লেখাটা পড়ে বিস্মিত হলো রোদেলা। ছবিটা সাহিল দিয়েছে। ছবিটির আশেপাশে আরও কিছু ছবি লাগানো, সব কটাই রুহির এঙ্গেজমেন্টের পার্টির বা লুকিয়ে তোলা। সবগুলো ছবিতে রোদেলা শুভ্র পাশাপাশি। সাজানো স্টাইলটার জন্যই ছবিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে যেন। ইস, রোদেলার এত ছবি টানিয়েছে শুভ্র। বাড়ির সবাই দেখেছে নিশ্চয়ই। কি লজ্জা। হঠাৎ করে হাতে খুব জোরে টান পড়ায় বিছানায় গিয়ে পড়ল রোদেলা। বিছানায় পড়তেই রোদেলার কম্বল দিয়ে মুড়িয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিলেন শুভ্র। মুখে বললেন, চলো ঘুমাই। ঘটনার আকস্মিকতায় রোদেলা স্তব্ধ। রোদেলার গলায় শুভ্র মুখ ঢুকিয়ে দিতেই ঘোর কাটল রোদেলার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল শূন্য। শুভ্র রোদেলাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, এত নরম কেন তুমি? উফ, মনে হচ্ছে শরীরের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা তুলো টুলো খাও নাকি? তুমি তো দেখি তুলোর থেকেও নরম। রোদেলা কিছু বলল না, অ্যাকচুয়ালি কিছু বলতে পারছে না। শুভ্রর প্রতিটি নিঃশ্বাস পড়ছে রোদেলার গলায়, আর সাথে সাথেই ফ্রিজড হয়ে যাচ্ছে রোদেলা। কথাগুলো যেন গলার ভেতর আটকে যাচ্ছে কি নিষ্ঠুরভাবে। রোদেলাকে চুপ থাকতে দেখে বাম সাইডের গলায় ঠোঁট দিয়ে লাইট করতে করতে বলে উঠলেন, তোমার এই তেলটা সবসময় ঠেকে রাখবে, বুঝলে? এটা খুবই বিরক্ত করে আমায়, খুব। কথাটা বলে নিয়েই গলার বাম সাইডটায় কামড়ে দিলেন শুভ্র। রোদেলা আ করে উঠতেই মুখ চেপে ধরলেন রোদেলার। ফিসফিস করে বলে উঠলেন, এই এসব শব্দ করো না তো, বাড়িভর্তি মানুষ, ছেছে কি ভাববে আমায়? তো এইভাবে কামড়াচ্ছেন কেন শুনি? ছাড়ুন তো আমায়। কি করবো বলো? তোমার শরীরটা তো নরম যে মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে পড়ি অ্যাকচুয়ালি এটা শরীর নাকি কোনো সফট কেক। তাই মাঝে মাঝে কামড় দিয়ে চেক করে নেই, ইজ ইট ইউ অর নট। টেক ইট ইজি রোদ পাখি। বেশি পাতা লেগেছে দেখে? শুভ্রর কথায় মেজাজ খারাপ হয়ে গেল রোদেলার। বেটা বলে কি আমি আর কেক? উফ, অসহ্য। এই খাটাসটাকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছা করছে আমার। এই মুহূর্তে এক রাশ রাগ নিয়ে আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল রোদেলা, কিন্তু তাতে বিপত্তি বাড়ল বই কমল না। শুভ্রর আরও শক্ত করে নিজের সাথে চেপে ধরলেন। রোদেলাকে হাড়গুড় ভেঙে যাওয়ার উপক্রম। এই এখনই বুঝি মট করে ভেঙে যাবে সব। শুভ্র গলায় মুখ ডুবিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠলেন, ইস, এত নড়াচড়া করছে কেন? যে ঘুমোতে দাও না প্লিজ। ইউনো, কাল রাত 12টা থেকে আজ দুপুর 1টা পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করছে। মাথাটা একদম ধপধপ করছে, বুঝলে? আই নিড আ সাউন্ড স্লিপ, সো নো নড়াচড়া, লেট মি স্লিপ। আপনি ঘুমান না, আমি কি দূরে রেখেছি নাকি আপনাকে? দরকার হলে ঘুমাতে ঘুমাতে শহীদ হয়ে যান, বাট আমাকে তো যেতে দিন। ছাড়ুন প্লিজ। মা নির্ঘাত খুঁজছে আমায়। হুম, খুঁজলে খুঁজুক, খুঁজতে দাও, ছাড়ছি না এখন। আমি ঘুমিয়ে গেলে চলে যাও, এর আগে নয়। আপনি আসলে একটা পাগল। ছাড়ুন তো, রাগ লাগছে আমার। উফ। পাগল? পাগল হতে কিন্তু দোষের কিছু নেই। শেক্সপিয়ারের মতে পাগল, প্রেমিক আর কবি একই সূত্রে গাথা। তিনি বলেছেন কি জানো? তিনি বলেছেন, দ্য লেনাটিক, দ্য লাভার অ্যান্ড দ্য পয়েট আর দ্য ইমাজিনেশন অল কম্প্যাক্ট। সেই হিসেবে পাগল হতে আমার তেমন একটা আপত্তি নেই। আমি তো তোমাকে দেখার সাথে সাথে পাগল থেকে শুরু করে কবি পর্যন্ত সবই হয়ে গেছে রোদ পাখি। রোদেলা রাগ কন্ট্রোল করে চুপচাপ শুয়ে আছে। ইচ্ছে করছে এটাকে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়। যে শয়তানের বদবুদ্ধিতে এই রুমে ঢুকেছিল রোদেলা, আই সয়ার তাকে পেলে ঢাকার নিকৃষ্টতম ড্রেনটাতে গুনে গুনে 20 বার চুবাবে। শয়তানের শয়তানিগিরি ছুটিয়ে ছাড়বে রোদেলা। তার জন্যই তো ফেসে গেল মনে মনে বলে, ও মোর খোদা, প্লিজ এবারের মতো রক্ষা করো আমায়। এই খচ্চরটার আশেপাশে আমি আর আসবো না, আর প্লিজ। ড্রয়িং রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচল সবাই। ছাদে, তার মানে এখনও খোঁজ পড়েনি রোদেলার। একটা ছোট শ্বাস নিয়ে সোফার দিকে তাকাতে দেখে সাহিল গালে হাত দিয়ে বসে আছেন। রোদেলাকে দেখে মিষ্টি এসে সোফায় গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? সাহিলকে দেখে কিছুটা অস্বস্তি হলেও মুখে হাসি টেনে সাহিলের পাশের সোফায় বসতে বসতে বলল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? ভালো নেই গো, খুবই করুণ অবস্থা আমার। কেন, কি হয়েছে ভাইয়া? সারা রাত পড়াশোনা করার পর দুপুরে এই বাড়ির সোফায় বসে ঝিমুতে হলে কিভাবে ভালো থাকি বলো? বুঝলা সানশাইন?
এরা না অলওয়েজ আমায় ফাঁসিয়ে দেয়। এই দেখো, শালা হারামি শুভ্রটা আমাকে ফোন দিয়ে জোর করে ডেকে এনে এখন নিজেই নাক ডেকে ঘুমোচ্ছে। ইচ্ছে করছে শালাকে এক ঘুষিতে নাক ফাটিয়ে দিই। পাঠিয়ে দিন না, মানা কি করেছে? ওনার নাক ফাটানোই উচিত, কিন্তু আপনাকে ডেকে পাঠানোর কারণ? তোমাদের বাসায় যাবার জন্য। নতুন জামাইয়ের সাথে নাকি যেতে হয়, সেই নিয়ম রক্ষার্থে আমি আর শুভ যাচ্ছি অভ্র ভাইয়ের পিছু পিছু। এই শুন না, বউয়ের বাড়ি যাওয়ার পর বরের সঙ্গীদের উদ্ভট আর ভয়ঙ্কর সব জিনিস খেতে দেওয়া হয়, লাইক মরিচের জুস। সাহেল এমন ভয় পাওয়ার দৃষ্টিতে অবাক হলো রোদেলা। একটু সিরিয়াস ফেস নিয়ে বলে উঠল, হ্যাঁ, তা তো খেতে দেওয়া হয়। ও মাই গড, সানশাইন লুক, আমায় এসব খেতে দিও না। শুনেছি ভাইয়ের শালিরাই এমন করে, সেই হিসেবে তুমিই তো হবে তার লিডার। তাই তোমাকেই বলছি, যা খাওয়ানোর তোমার জামাইকেই খাইও, আমাকে নয়। আমি কিন্তু সম্পর্কে তোমার ভাসুর হই, শুভ্র থেকে একদিনের বড় আমি। সাহেলের কথায় হু হা করে হেসে উঠল রোদেলা। সাহেল কয়েক সেকেন্ড রোদেলার দিকে তাকিয়ে থেকেই হুট করে উঠে দাঁড়িয়ে হাঁটা দিলেন সিঁড়ির দিকে। রোদেলা সাহেল যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও হেসে বলে উঠল, এরা সবাই কি পাগল নাকি? সন্ধ্যা 7টা। রোদেলা, শুভ্র আর সাহেল বসে আছে রোদেলাদের ছাদে। শুভ্রদের দুজনের গায়ে বেগুনি রঙের পাঞ্জাবি। দুজন ক্রমাগত বাদাম চিবোচ্ছেন, আর রোদেলা খুব মনোযোগ দিয়ে শুভ্রদের কথা শুনছে। শুভ্রর ব্যাপক আফসোস হচ্ছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে শুভ্র রীতিমতন আফসোসের সাগরে হাবুডুবু খাচ্ছেন। দেখলি তো সাহেল, ভাইয়ের জাতি এমনই হয়। আমাদের এক্সামের পড়া বাদ দিয়ে আমাদের সাথে এনে এখন হাওয়া বনে দরজা লাগিয়ে খোলার নামই নেই। বলি, আমাদেরও তো কিছু হক আছে নাকি? এত তুচ্ছ তচ্ছিল্য করা হচ্ছে আমাদের। এত ঢং মাইরো না মামা। আজকে তোমার বিয়ে মেনে নিলে তুমিও আমায় একা ফেলে ওই দরজায় লাগাইতা। ছি সাহেল, তুমি কেমন ভাবিস? দেখ, আমার বউ যে আমার সামনে বসে আছে, আমি কি একবারও তাকিয়েছে? সে কখন থেকে তো তোকে দেখে যাচ্ছে। আগলা পিরিত চুরের লক্ষণ, শালা হাত সরা। এমন করিস না দোস্ত। শুভ্র কথার মাঝপথেই চিত্রা ছাদে এসে মুখ ফুলিয়ে বলে উঠল। আমি মেয়ে হিসেবে কেমন? চিত্রার হঠাৎ এমন কথায় রোদেলা তিনজনই অবাক। হঠাৎ ও কোথা থেকে টপ গেল তাও বুঝতে পারছে না রোদেলা। ব্যাপারটা বুঝে নিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই শুভ্র আর সাহেল একসাথেই বলে উঠলেন, গোলাপির মতো। গোলাপের মতো। কথাটা বলে দুজন একসাথেই হু হা করে হেসে উঠলেন। রোদেলা ভ্রু কুচকে তাকাতেই নিজেদের সামলে নিয়ে মুখ চেপে হাসতে লাগলেন। চিত্রা এবার রোদেলার পাশের চেয়ারটাতে বসে চোখ থেকে চশমা খুলে নিয়ে মুখ ফুলিয়ে বলে উঠল, দেখ তো, আমার চোখ কি টেরা? চিত্রার কথায় আবারও অবাক হলো রোদেলা। এমন একটা টপিক কোথা থেকে এলো বুঝতে পারছে না। ভ্রু কুচকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই আবারও দুজনে একসাথে বলে উঠলেন, না বোন, তোমার চোখ দুটো অতীব স্বচ্ছ। না বইন, তোমার চোখ দুটি অতীব স্বচ্ছ। কথাটা বলেই খিলখিল করে হেসে উঠলেন দুজনে, একদম প্রাণবন্ত হাসি। চাঁদের আলোয় দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। এরা যেন কোনো স্বর্গীয় দূত। ওদের হাসিতে রেগে মেগে উঠে দাঁড়ালো চিত্রা। কান্না কান্না ভাব নিয়ে বলে উঠল, দেখেছিস রোদ, ওনারা কেমন মজা করছে আমায় নিয়ে। থাকবো না আমি, এক্ষুনি চলে যাব। কথাটা বলে চিত্রা হাঁটা দিল সিঁড়ির ঘরের দিকে। রোদেলা উঠে দাঁড়িয়ে কয়েকবার চিত্রাকে ডেকেই কোমরে হাত রেখে রাগী চোখে ওনাদের দিকে তাকালো। দুজনেই হাসি চেপে চুপ করে বসলেন। শুভ্র ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কি? চিত্রাকে ওইভাবে বললেন কেন? কি বললাম সাহেল? আমরা কি খারাপ কিছু বলেছি? না, একদম না। দেখলে তো, সাহেলও বলছে খারাপ কিছু বলিনি। রোদেলা রাগী চোখে তাকাতে সাহেল বলে উঠলেন, বুঝলি শুভ্র, আজকালকার জেনারেশনে ভালোর কোনো খাওয়া নেই। এই যে সাধু ভাষায় কত সুন্দর একটা প্রশংসা করলাম, বুঝলো না, উল্টো দেখ কেমন রেগে রেগে তাকায়। Both of you are just impossible. কথাটা বলেই ঘুরে দাঁড়িয়ে হাঁটা দিল সিঁড়ির দিকে। চিত্রাকে আটকাতে তো হবে। রোদেলা ঘুরে দাঁড়াতেই দুজন আবারও খিলখিল করে হেসে উঠলেন। রোদেলা ভ্রু কুচকে ফিরে তাকাতেই ঠোঁটে আঙুল চেপে চুপ হয়ে গেলেন দুজনে।
একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিল রোদেলা। সিঁড়ির 2 ধাপ পেরোতেই আবারও কানে এলো তাদের প্রাণখোলা হাসি। দুটো আলাদা মানুষের মধ্যে এত মিল কী করে হয় কে জানে। দুজনেই আস্ত শয়তান। একজন একটু চুপচাপ হলো, আরেকজন পুরোই রাক্ষস। নিজের কষ্টকে এত সহজে ভুলে গিয়ে কি বন্ধুর সাথে এভাবে গলা মিলিয়ে হাসা যায়? এই বন্ধুত্বটা যেন অটুট থাকে সারাটা জীবন। শুভ্রর মেজাজ ভীষণ রকম গরম। শুভ্র একবার চেয়ারে বসছেন তো একবার হাঁটাহাঁটি করছেন। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। সাহিল ক্রমাগত হেসে চলেছেন। রোদেলা আর চিত্রা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। আজকের প্ল্যান ছিল সবাই মিলে ঘুরতে যাবে আর অভ্র দেবেন ট্রিট। সবাই তো মহা খুশি। চিত্রাও রেডি হয়ে চলে এসেছে ঝটপট। কিন্তু লাস্ট মোমেন্টে কি হলো? অভ্র রুহিকে নিয়ে হাওয়া। শুভ্রর কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তার মায়ের পেটের ভাই তাকে এভাবে ধোকা দিল। তার মাসুম ভাইটা মির্জাফর হয়ে গেল আর শুভ্র টেরি পেলে না। আফসোস, বহুত আফসোস। সাহিল, তুই হাসছিস? ভাই আমাদের এইভাবে ধোকা দিয়ে দিল আর তুই হাসছিস? সাহেল চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে বলে উঠলেন, কি করব বল? তুই ভাবতে পারছিস আমরা অভ্রের এমন অবস্থা করেছি যে তাকে রোমাঞ্চ করার জন্য বউ নিয়ে পালাতে হয়েছে? ভাবা যায়? তুই যে রাতে সাহেলের কথার মধ্যেই ফট করে বলে উঠল চিত্রা। কি করছেন আপনারা? চিত্রার কথায় সাহেল ভ্রু কুঁচকে তাকালেন। বাঁকা হেসে বলে উঠলেন, বাহ, তোমার তো দেখি খুব ইন্টারেস্ট। এত ইন্টারেস্ট ভালো না বাচ্চারা। তোমাদের ইন্টারেস্ট থাকবে রান্নাঘরে। যাও যাও, আমাদের জন্য চা নিয়ে আসো। আমরা কেন চা আনবো? নিজেরা নিয়ে খান যান। ও মাই গড, শুভ্র দেখ দেখ, তোর শ্বশুরবাড়ি, তোর কোনো ইজ্জত নাই। 1 কাপ চায়ের জন্য এত খোটা, এত। সাহেলের কথায় হাসলেও শুভ্র। রোদেলাও মুচকি হাসল। এদিকে চিত্রা রেগে ফায়ার। এই আপনাকে বেইজ্জত করার মতো কি কথা বললাম শুনি? চিত্রাকে মাঝপথে থামিয়ে দিয়েই বলে উঠল রোদেলা, আমরা চা আনছি ভাইয়া, আপনারা গল্প করুন। রোদেলার কথা শেষ হতেই মুখ ফুলালো চিত্রা, যার অর্থ সে যাবে না। রোদেলা ওর দিকে ভ্রু কুচকে তাকিয়েই বলে উঠল, তাহলে কি তুই ওনাদের সাথে থাকতে চাস? তুই? রোদেলার কথা শেষ না হতেই ধূপ ধাপ করে নিচে নেমে গেল সে। শুভ্র আর সাহেল হেসে উঠে একসাথেই বলে উঠলেন, চা নয় কফি প্লিজ। চা নয় কফি প্লিজ। রোদেলা হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিচে নেমে এলো। কিচেনে এসেই রোদেলা অবাক। ওদের চিতাবাঘ কফি বানাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। ওর এমন নেচে নেচে গান গাওয়া দেখেই রোদেলার ভেতরেও কৌতূহলগুলো নেচে উঠল। মাইয়া এত প্রেম পাই কই? রোদেলা আস্তে করে ওর পেছনে দাঁড়িয়ে কফি কাপ রেডি করতে করতে বলল, তো কার প্রেমে পড়লি? কে সে অচেনা মানুষ যে বনের চিতাবাঘকেও পাগল করে ফেললো? চিত্রা মনের আনন্দে অন্যমনস্ক হয়ে ওই তো এইটুকু বলেই থেমে গেল। রোদেলাকে দেখে অপ্রস্তুত হাসি দিয়ে বলে উঠল সে, এ মা রোদ, আমি তো চায়ের জায়গায় কফি বানিয়ে ফেলেছি রে, এবার কি হবে? এত এত প্রেম পেলে তো আর করবে শোনা, বাট এত প্রেম প্রেম পাই কার উপর সেটা তো বল। চিত্রা কিছু একটা বলতে যাবে তখনই রোদেলার ভাইয়া এসে হাজির। রোদেলার মাথায় টোকা দিয়ে বলে উঠল, বুড়ি। রোদেলা রেগে তাকাতেই দাঁত কেলিয়ে হেসে উঠল। চিত্রার দিকে তাকিয়ে বলল, কফি বানাচ্ছ চিত্রা? জি ভাইয়া। আমার জন্য 1 কাপ প্লিজ, হবে তো? চিত্রা ঝটপট জবাব দিল, একদম। রোদেলার ভাইয়া আবারও রোদেলার মাথায় একটা চাটি মেরে মুচকি হেসে বেরিয়ে গেল। চিত্রা এখনো অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ের আগা মাথা কিছুই বুঝতে পারছে না রোদেলা। সামথিং ইজ ফিসি হেয়ার। কার প্রেমে পড়ল সে? রোদেলা কি তাকে চেনে? চিত্রার হাতে কফি কাপটা ধরিয়ে দিয়ে রোদেলা হাঁটা দিল ছাদের দিকে। মনে মনে চিত্রার কথাই ভাবছে, সত্যি প্রেমে পড়লে বুঝি?
ছাদের দরজার কাছে এসে শুভ্র মুখে চিত্রার নাম শুনেই থমকে দাঁড়ালো। সাহেল আর শুভ্র ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। শুভ্র মুচকি এসে বললেন, চিত্রা কি বিয়ে করে নে সাহেল? রোদের ধারণা ব্যাপারটা দারুণ জমবে। শুভ্রর কথায় বিষম খেলেন সাহেল। কাঁচতে কাঁচতে বললেন, চিত্রা, লাইক সিরিয়াসলি? শুভ্র মুহূর্তেই হু হা করে হেসে উঠলেন। নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, তো সমস্যা কি? আরে চিত্রা নাকি ভার্সিটির বেস্ট সুন্দরীর মধ্যে একজন। তোর তো ফাটা কপাল হবে রে, সুন্দরী বউ। তাই বুঝি? তো এক কাজ কর না, তুই বিয়ে করে ফেল ওকে, সুন্দরী বউ হবে। নাউজুবিল্লাহ, কিসব বলিস দোস্ত? রোদময় জীবন আমার, এই জীবন অন্য কাউকে নিয়ে ভাবা মানেই মরণ। ওকে ছাড়া অন্য কিছু চোখে পড়ে না আমার। বাট তোর ব্যাপারটা আলাদা। তাই বলে আমার গলায় ঝুলাবি? এত সুন্দরী মেয়ে আমার লাগবে না, আমার তো মায়া পরিচাই। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়েই হঠাৎ বলে উঠলেন। রোদকে ভালোবাসিস সাহেল? শুভ্রর করা এমন প্রশ্নে সাহেল যেন চমকে উঠলেন, সাথে রোদেলাও। রোদেলার হাত কাঁপছে। সাহেল কি বলবে এবার? ওনাদের মধ্যে রোদেলার জন্য প্রবলেম ক্রিয়েট হবে না তো? মনে মনে দোয়া দুরুদ পড়ছে আর সাহেলের জবাবের অপেক্ষা করছে। সাহেল একবার শুভ্রর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আকাশের নীলে দৃষ্ট নিবদ্ধ করে চুপ করে রইলেন। শুভ্র আবারও প্রশ্ন করলেন, ভালোবাসিস তাই না? নিশ্চুপ কেন তুই? কিছু তো বল সাহেল। সাহেল একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রর দিকে তাকালেন। একটা মুচকি হাসি দিয়ে চোখে চোখ রেখে বলে উঠলেন, আমি নিশ্চুপ কোথায় শুভ্র? নিশ্চুপতা মানে কি শুধুই চুপ থাকা? নিশ্চুপতা মানে অসংখ্য অভিযোগ যা আমি মুখে বলতে চাই না। নিশ্চুপতা মানে অসংখ্য ভুলের ছড়াছড়ি যা আমি ধরিয়ে দিতে চাই না। আমি নিশ্চুপ নই শুভ্র, এই নিশ্চুপতার পেছনে আমার অনেক কথা, অনেক। সাহেলের কথায় চোখ ফিরিয়ে নিলেন শুভ্র। হঠাৎই ধুম করে বসে পড়লেন নিচে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলেন, কষ্ট হয় না তোর? কিভাবে পারিস? আমি হলে তো মরে যেতাম। শুভ্রর কথায় মুচকে আসলেন সাহেল। শুভ্রর পাশে রেলিংয়ে ঠাস দিয়ে বসে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে উঠলেন, এই জন্যই সে এখন তোর। আর কষ্ট, সে তো কাউকেই ছাড় দেয় না শুভ্র। এই বামপাশটা এত ব্যথা করে যেন কেউ ক্রমাগত ছুরি চালিয়ে চলেছে। মাঝে মাঝে মনে হয় মরে যাই, কষ্ট কমে যাবে। কিন্তু আমি তো তোর মতো সাহসী না রে, একদম ভীতু। তাই ওসব পারি না। আমি জানি তুই পারতিস, এতদিনে শেষ হয়ে যেতিস। তাই ও তোর, শুধুই তোর। কথাটা বলতেই দুফোঁটা মোটা মোটা জলের বিন্দু পড়ল তার গালে। শুভ্র মাথা নিচু করে চুপ করে আছেন। সাহেল পানিটুকু বৃদ্ধাঙ্গুলি দিয়ে সাবধানে মুছে নিয়ে সহাস্যে বললেন, তোকে আর সানশাইনকে খুব মানিয়েছে রে। সানশাইন যখন তোর আশেপাশে থাকে ওর মধ্যে অন্যরকম একটা খুশির ঝিলিক দেখা যায়। ও ভালো থাকে, এটাই তো বড় পাওনা রে। আমি কষ্টে নেই, বরং ভালো আছি। তোর সাথে আমার পছন্দের মিল থাকলেও স্বভাব কিন্তু মেলে না। সানশাইন আমার হলে তুই কখনো অন্য কাউকে নিজের সাথে জড়াতে পারতি না, কিন্তু আমি পারবো। আর যাকে জড়াবো তাকে সর্বোচ্চ ভালোবাসবো দেখে নিস। তাই সেদিক থেকে সানশাইন তোর হয়েই ভালো হয়েছে, 3টা জীবন বেঁচে গেছে। কথাটা বলেই মুচকি হাসলেন সাহেল। শুভ্র হুট করে জড়িয়ে ধরলেন সাহেলকে, সাথে সাথে সাহেলও আগলে নিলেন তাকে। শুভ্র টলমলে চোখে বলে উঠলেন, এই প্রথম হেরে গেলাম তোর কাছে, খুব বাজেভাবে হেরে গেলাম। সাহেল হাসলেন। শুভ্রর পেটে গুঁতো দিয়ে বলে উঠলেন, বলেছিলাম তোকে একদিন জিতটা আমারই হবে। দেখ, বন্ধুত্বের যুদ্ধে তোকে হারিয়ে দিয়েছি আমি। আহ, কি আরাম, ছোট থেকে জ্বালাচ্ছিস শালা। কথাটা বলে হেসে উঠলেন দুজনে। সাহেল হাসতে হাসতেই বললেন, তোর ভাবি দেখিস তোর বউয়ের মতোই হবে, একদম কার্বন কপি আনবো। আমাদের দুজনের মতো অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকবে তারা, দেখিনিস। রোদেলা সাথে সাথেই মনে মনে বলে উঠল, আমি বন্ধুত্ব এতটা সুন্দর হতে পারে জানা ছিল না। ইতিহাস, উপন্যাস বা মহাগ্রন্থ, সব জায়গায় মেয়েরা দোষী, তাদের জন্যই পাপের শুরু। কিন্তু যেখানে এমন মনের মানুষ আছে, এমন বন্ধুত্ব আছে, সেখানে কি নারীরা দোষী হবে? চাইলেও হতে পারবে না, নই না। রোদেলা আর দাঁড়ালো না। কফির ট্রেটা হাতে নিয়েই নিচে নেমে এলো। চিত্রাকে সামনে পেয়ে ওর হাতের ট্রেটা দিয়ে রুমে ঢুকে দরজা দিল।
কেন জানি খুব ক্লান্ত লাগছে রোদেলাকে। একটু জিরিয়ে নিতে চাই এবার। রাত প্রায় 3টে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। এত রাতে কে হতে পারে ভাবতে ভাবতে দরজা খুলে রোদেলা অবাক। শুভ্র। রোদেলাকে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকেই তাড়াহুড়ো করে দরজা বন্ধ করলেন শুভ্র। রোদেলা কিছুক্ষণ বিস্ময় মাখা চোখে তাকিয়ে থেকে নিজেকে কোনো রকম সামলে নিয়ে ফিসফিস করে বলল, আপনি? শুভ্র রোদেলার থেকেও দ্বিগুণ ফিসফিসিয়ে বললেন, ঘুমাবো। তো ঘুমান, এখানে কেন? তোমার সাথে ঘুমাবো। আই মিন এই ঘরে ঘুমাবো। ও ঘরে অনেক মশা। দেখো তোমার বড় রক্তে অর্ধেক খেয়ে ফেলেছে। মায়া লাগে না? রোদেলা কিছু বলতে যাবে ঠিক তখনই পেছন থেকে ঘুমো ঘুমো গলায় বলে উঠল চিত্রা, একটা পাপ্পি দিয়ে দে রোদু, ভাইয়ার রক্ত যা গিয়েছে তার দ্বিগুণ চলে আসবে, তাই না ভাইয়া? চিত্রার কণ্ঠে চমকে উঠলেন শুভ্র। বিস্ফোরিত চোখে বললেন, ও এখানে কি করছে? রোদেলা স্বাভাবিক কণ্ঠেই বলল, ঘুমোচ্ছে। ওর ঘুমানোর জন্য কি পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গা নেই? সোজা আমার বউয়ের বিছানায়? আপনি যাবেন? না গিয়ে উপায় কি? আচ্ছা, ওকে সাহারের রুমে পাঠিয়ে দিলে কেমন হয়? তাহলে তোমার ভাইয়ের রুমে? এবার রোদেলা কোমরে হাত রেখে ভ্রুকুচকে তাকালো। ভেতরটা হাসিতে ফেটে যাচ্ছিল রোদেলার। তবু নিজেকে শক্ত রেখে রাগী চোখে তাকাতেই আবারও বলে উঠলেন শুভ্র, তাহলে ফুপো ফুপির রুমে? আপনি যাবেন? ওকে বাবা, যাচ্ছি তো। অমন করো কেন? ভালোবাসা তো নাই, একটু মায়া দয়া তো দেখাতে পারো নাকি? শুভ্র প্যাঁচার মতন মুখ করে রুম থেকে বেরোতে বেরোতে চিত্রাকে উদ্দেশ্য করে বললেন, শালি সাহেবা, আমারও সময় আসবে। তোমার বাসার ঘরে আমাদের বাচ্চাদেরকে শুয়ে দিয়ে আসবো। হ্যাঁ। শুভ্র আবারও রোদেলার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই দরজাটা আটকেই দুজনের হাসিতে ফেটে পড়ল। শুধু হাসি নয়, একে বলে বিছানায় গড়াগড়ি খাওয়া টাইপ হাসি।